দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন জানি। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ধর্ষণে অভিযুক্ত ও রাস্তাঘাটে নারী নিপীড়কের বিরুদ্ধে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের সঙ্গে বৈঠকের পরে কথা বলেন তিনি। এর আগে শিক্ষার্থীরা জঘন্য এই অপরাধের বিচারের জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দাবির স্মারকলিপি দেন উপদেষ্টার কাছে। বৈঠকের পর আইন উপদেষ্টা জানান, ধর্ষণ আইনের সংশোধনীর খসড়া প্রস্তুত করা হচ্ছে। মাগুরা সহ সব ধর্ষণ মামলায় যেন কালক্ষেপণ না করা হয় সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তনু মুনিয়া ও আয়না ঘরের বন্দীদের ধর্ষণ মামলার প্রভাবশালী অপরাধীদেরও বিচার শুরু করতে হবে। কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। তো ধর্ষণের মামলার বিচার এখন হয় নারী এবং শিশু নির্যাতন দমন আদালতে, কিন্তু সেখানে ধর্ষণের মামলা ছাড়াও আরও অনেক অপরাধের বিচার হয়, যে জন্য ওইখানে একটা আপনার ব্যাকলগ হয়ে থাকে, মামলা পরিচালনার ক্ষেত্রে বিলম্ব হয়। আমি ওনাদের কথা সহৃদয়তা শুনেছি, যৌক্তিকতা আছে স্বীকার করেছি, এবং এই লক্ষ্যে আমাদের যা করণীয় আছে, আমার তো একা সিদ্ধান্তে হবে না, উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রের লাইফ সাপোর্টে আছে শিশুটি। 1 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা চেষ্টা করা হয়। প্রথমে মাগুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলেও লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার শিশুটিকে সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির প্রধান সার্জনকে প্রধান করে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গণজাগরণ মঞ্চের মুখ্য সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তার ও ধর্ষণের দ্রুত বিচারসহ 5 দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিহা ও খরচ। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাবেন তাসফিয়া, কি বলছেন তারা? মাঝার, যেমনটি আপনি বলছিলেন, ইনকিলাব মঞ্চের সদস্যরা কিন্তু আজ বিকাল 4টা থেকেই কিন্তু এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে 5টি দাবি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন। সেখানে আপনি যেমনটি বলছিলেন যে গণজাগরণ মঞ্চের সংগঠক যে লাকি আক্তার, তার গ্রেফতারের দাবি সহ মোট 5টি দাবি তারা তুলেছেন এবং তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা আজ থেকে শুরু করে যতদিন না পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় ততদিন পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি আসলে চালিয়ে যাবেন। এবং তারা আসলে আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে তারা একটি মিছিলও নিয়ে তারা রাজু ভাস্কর্য পর্যন্ত গিয়েছিল এবং তার পরবর্তীতে প্রদক্ষিণ করে আবার শাহবাগে অবস্থান নিয়েছে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বিভিন্ন আসলে স্লোগান দিচ্ছে এবং তাদের স্লোগানগুলোর মাধ্যমে আসলে আমরা তাদের দাবিগুলো আমরা আসলে জানতে পারছি। তারা আসলে বলছেন যে গণজাগরণ মঞ্চের মুখ্য সংগঠনের গ্রেফতার এবং ধর্ষণের যে বিষয়টি রয়েছে সেই ধর্ষণের বিচার যাতে 3 মাসের মধ্যে করতে পারে সেই দাবি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলেছেন। এছাড়া যে বর্তমানে দেশে যারা আসলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে, মব সৃষ্টির মাধ্যমে পুলিশের উপর হামলা করছে, তাদের যাতে আসলে দ্রুততম সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা হয় সেই দাবিও তারা আসলে তুলেছেন। এছাড়া আসলে শাপলা ও পিলখানা গণহত্যার যে বিষয়টি ছিল সেটির যাতে সুষ্ঠু বিচার অবিলম্বে আসলে করতে পারে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই দাবি তারা আসলে তুলেছেন। এছাড়া অবস্থান কর্মসূচি নিয়ে যদি বলে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা আসলে এই শাহবাগে জাতীয় জাদুঘর যেটি রয়েছে সেখানের সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি লাগাচ্ছেন।
লাগাতার পালন করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে 5টি দাবি, সেই 5টি দাবি যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের দাবিতে অনড় থাকবেন। এমনকি তারা এটিও বলেছেন যদি ঈদ পর্যন্ত আসলে যদি তাদের দাবি না মানা হয় তারা সেক্ষেত্রে ঈদও এখানে এই জাতীয় জাদুঘরের সামনে তারা ঈদ করতেও প্রস্তুত রয়েছেন। এবং আমরা আসলে দেখেছি যে আজ বিকালের পর থেকে তাদের যে তারা মিছিল নিয়ে বের হয়েছিলেন, তারা ঢাকা ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসে মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করে পরবর্তীতে আবার শাহবাগের সামনে তারা অবস্থান নেয়। এছাড়া আমরা দেখেছি যে তারাবির নামাজও তারা আসলে এখানেই তারা পড়েছিলেন এবং তারা আসলে বলছিলেন যে তাদের অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা লাগাতারভাবে আসলে পালন করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের যে 5টি দাবি রয়েছে, যে 5টি দাবির মধ্যে আসলে আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চের যে মুখ্য সংগঠক অর্থাৎ লাকি আক্তার তার গ্রেফতার এবং ধর্ষণের যে বিষয়টি রয়েছে সেটি যাতে 3 মাসের মধ্যে আসলে ধর্ষণের বিচার হয়, সেই মোট 5টি দাবি তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই 5টি দাবি যতক্ষণ পর্যন্ত আসলে মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি আসলে পালন করবে। তো এই ছিল আমার কাছে শাহবাগে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেই বিষয়ে সবশেষ। মাঝার। গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগে যে অবস্থান নিয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তাসফিহা অখরোজ। এদিকে দেশ ও জাতির বিরুদ্ধে সম্মুখ ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে লাকি আক্তার ও গণজাগরণ মঞ্চের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এই মিছিল করে তারা। এ সময় বিক্ষোভকারীরা লাকি আক্তার সহ গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীরা বলেন, গণজাগরণ মঞ্চের মতো নাটক মঞ্চায়িত করার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল লাকিরা, যার পরিণতিতে বিচার বহির্ভূতভাবে রাষ্ট্রীয় মদদে আলেমদের হত্যা করা হয়। ফ্যাসিস্টদের দোষরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও দাবি করেন তারা। এ সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান বিক্ষোভকারীরা। শাহবাগ অন্যায় করার মাধ্যমে আমাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, আমাদের জাতির ভাগ্যকে তারা ছিন্ন এবং নষ্ট করে ফেলেছে। তারা আমাদের গলায় গোলামির জিঞ্জির পড়িয়েছে লাকিরা। সেই লাকিরা 2000 শহীদের লাশের পরে বাংলাদেশে মিছিল করতে পারে না। পুরো বাঙালি যদি মনে করছি তারা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ, এখন আমরা তাদের এই শাহবাগীকে আমরা কোনো ছাড় দিব না। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং এদের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। কালকে যারা আমাদের পুলিশ ভাইদের উপর নির্মমভাবে হামলা করেছে, যেসব শাহবাগীরা হামলা করেছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বরাবর আমরা বলছি, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা এখনো মাঠে আছি আমরা তা মেনে নিব না। আপনারা দ্রুত এদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগের অন্যতম সংগঠক লাকি আক্তার সহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও। বুধবার রাত 10টার দিকে ইনসাফ মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হন কয়েকশো ছাত্র জনতা। বক্তারা বলেন, লাকি আক্তার ও তার দোসররা 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে দেশে ফ্যাসিজম কায়েম করেছিল। 2025 সালেও তারা আবারও শাহবাগ কায়েমের চেষ্টা করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল তারা পুলিশের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। এ সময় 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান আন্দোলনকারীরা। গেল মঙ্গলবার পুলিশের উপর হামলার অভিযোগে 12 জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা করেছে পুলিশ। অজ্ঞাত আসামি আরও 70 থেকে 80 জন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ধর্ষণ বিরোধী পদযাত্রা নামে নারী পুরুষ মিলে 60 থেকে 70 জনের একটি বিক্ষোভকারী দল যমুনা অভিমুখে যাত্রা করায়। পরে পুলিশ তাদের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এ সময় পদযাত্রায় নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার অংশগ্রহণকারীরা।
এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় রমনা ডিভিশনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুলিশ কনস্টেবল আহত হন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মী হত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গেল 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। যারা সেই সময়ে কমান্ড করেছিলেন, আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল। তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। দেশবাসী শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর যাদের কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই শাহবাগের কুশীলবরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। রাজধানী নয়াপল্টনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ছাত্র শিবিরের ইফতার মাহফিলে তারা বলেন, দেশে বিদেশে বসে ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্টদের মোকাবেলায় ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক ধারায় ফিরে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় দাবি করেন, জুলাইকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করছে ছাত্র শিবির। জুলাই অভ্যুত্থানে ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করেছে উল্লেখ করে ছাত্র শিবিরের সভাপতি আরও বলেন, জুলাই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই, একমাত্র মাস্টার মাইন্ড হলো শহীদেরা। শাহবাগের ইরানও যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, শিক্ষাঙ্গনগুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল, দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকার একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বকশীবাজারে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ মিলেছে, কিন্তু কোরআনের বাংলাদেশ গড়তে আরও একটি লড়াই সংগ্রাম করতে হবে। জামায়াত ইসলামী শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামীকে কাজ করতে হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা, অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। ফলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জামায়াত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে, শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব, বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে।
জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতা আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান তিনি। বলেন, জনপ্রিয়তা নেই এমন দল যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, অনুপ্রবেশকারীদের রুখে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের জায়গা হবে না। এ সময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান মির্জা আব্বাস। অনুষ্ঠানে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বিস্তারিত তুলে ধরেন নেতৃবৃন্দরা। কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে তারা ভালোবাসে না। তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। অনেক চাঁদাবাজ কিন্তু আওয়ামী লীগের এখন দলের মধ্যে আছে, সব দলেই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। সংস্কারের সুযোগে আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রেস ক্লাবে নারীর বিরুদ্ধে সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আলোচনা সভায় কথা বলেন তিনি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে দ্রুত সময়ে নির্বাচন প্রয়োজন। শেখ পরিবারকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। নারীর ওপর সহিংসতার বিপক্ষে সবাইকে আওয়াজ তোলারও আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। তাই এবছরের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এই মুক্ত বাংলাদেশের এখনকার মানুষের যে চাহিদা, যে দাবি, যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্যে, জনগণের মানবাধিকার বাস্তবায়নের জন্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এনআইডি নিয়ে ইসি থেকে সরকারকে চিঠি দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির ঘোষণা করেছে কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশব্যাপী নির্বাচন কমিশনের অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন জানায়, এনআইডিকে কোনোভাবেই ভোটার তালিকা থেকে আলাদা করা ঠিক নয়। এটি ইসির বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়বে। এছাড়া এনআইডি অন্যত্র গেলে তথ্য সংগ্রহে সমন্বয়হীনতা দেখা দেবে, যা ভোটার তালিকা হালনাগাদে ব্যাঘাত ঘটতে পারে। আগামীকাল সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই, এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই, যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে, আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতির সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। এর ব্যাক এন্ডে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লজিক্স আছে যেটা দিয়ে আমরা সেগ্রিগেট করে থাকি। তাহলে নিতে হলে সবগুলো নিতে হবে আমাকে। সবগুলো নিয়েও আসলে কি করবে, দুটোই একটা প্রতিষ্ঠানে থাকতে হবে। তার মানে কোনো প্রতিষ্ঠান যদি নিতে চায় তাহলে ভোটার তালিকা সহ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পেইন তৈরি হবে। বাংলাদেশের সাংবাদিকতা রক্তচোষা শিল্প হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ন্যূনতম বেতন কাঠামোর জন্য সাংবাদিকদের আন্দোলন করা উচিত।
বুধবার প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ও তার দোসররা মানবতাকে খুন করেছে। 15 বছর গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না বলে উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। জুলাই অভ্যুত্থানে মূলধারার বেশিরভাগ সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেনি বলেও অভিযোগ করেন তিনি। তারা দিল্লির পারপাস সাফ করার জন্যই বাংলাদেশের গণমাধ্যমের দায়িত্ব নিয়েছেন, গণমাধ্যমের মালিক হয়েছেন, সাংবাদিক হয়েছেন। দিল্লির প্রভাবটা মাল্টিমিডিয়া সাংবাদিকদের উপরে অনেক কম এবং এখানে নাই বললে চলে। বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত। শেখ হাসিনা পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার তথ্য দাপ্তরিকভাবে না থাকায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অনুসন্ধানকারী দল যেহেতু তার চলে যাওয়ার রেকর্ড পায়নি, তাই মনে করছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। তারই পরিপ্রেক্ষিতে আদালতে এই আবেদন করা হয়। একই দিনে প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 450 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা 2 মামলা করে দুদক। জনাব নিগার সুলতানা চৌধুরী, তার স্বামী জনাব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,23,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা, 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। যৌন নিপীড়ন করায় ক্ষিপ্ত হয়ে রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যা করে সেই বাসায় আশ্রয় নেওয়া রূপা ও নাজিম দম্পতি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মুহিদুল ইসলাম। ওই দম্পতি দাবি করেছে, নিজ বাসায় আশ্রয় দিলেও বিভিন্ন সময় রূপাকে যৌন হয়রানির চেষ্টা করেন সাইফুর রহমান। এছাড়া নানাভাবে নির্যাতনও করেন। 9 মার্চ রাতে রূপাকে শ্লীলতাহানি করার সময় ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষককে আঘাত করে পালিয়ে যান স্বামী ও স্ত্রী। পরবর্তীতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। এরপর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফরিদপুর থেকে রূপা ও নাজিমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। ফরিদপুর থেকে দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে বক্তব্য দিয়েছি, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। আগামী হজ নির্বিঘ্নে করতে ধর্ম মন্ত্রণালয়ে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বেইলি রোডে অফিসার্স ক্লাবে হাবেরত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় হাবের নেতৃত্ববৃন্দ উমরাহ ভিসা চালু সহ বেশ কিছু দাবি তুলে ধরেন ধর্ম উপদেষ্টা অংশীজনদের সঙ্গে বসে সমাধানের আশ্বাস দেন। একই অনুষ্ঠানে ধর্ম সচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক বলেন, আগামী মৌসুমে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা 15 বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। 15 বছরের নিচে যারা শিশু, নিরাপত্তা এবং স্বাস্থ্যজনিত কারণে তাদেরকে হজে নেওয়াটা নিরুৎসাহিত করা হয়েছে। তো রিপ্লেসমেন্ট হিসেবে আমরা হজযাত্রী আমরা নিতে পারবো। 2025 সালে যে হজ ব্যবস্থাপনায় আমরা হাত দিয়েছি, এটা সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। আগামী হজকে নির্বিঘ্ন, সুন্দর, প্রাণবন্ত করার জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা হচ্ছে এনবিআর।
এমনটা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বললেন, ঈদের আগেই অধ্যাদেশ জারি হবে। বুধবার বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়কর আইন 2023 সংস্কার ও প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত কর সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা খুঁজে বের করে কাজ শুরু করা হবে। এ সময় কর আরোহণে শক্ত অবস্থান গ্রহণ করার কথাও জানান তিনি। বলেন, করের উপরই দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের সাফল্য নির্ভর করছে। আমরা একটা আইনের খসড়া করেছি এবং এই আইনটাও খুব অচিরেই উপদেষ্টা পরিষদে উঠবে এবং এই অধ্যাদেশটা জারি হবে। সেখানে আমরা ব্রডলি যে জিনিসটা আমরা করতে চাচ্ছি বা যেটা সরকার যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো রাজস্ব নীতি আলাদা একটা বিভাগ হবে এবং রাজস্ব ব্যবস্থাপনা যেটা আমাদের কোর কাজ, যে আইন প্রয়োগ করা, এটার জন্য আলাদা একটা বিভাগ হবে এবং এই দুটো বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না। হাইকোর্টের এই রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কর্মসূচি প্রত্যাহার করবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় দেখা দিয়েছে আন্দোলনকারীদের মধ্যে। তবে এক দফা মানা হলেও বাকি 4 দাবি আদায়ে পরবর্তীতে কর্মসূচি দেওয়ার কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থী, ইন্টার্ন ও চিকিৎসকরা। রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় আইন করে বন্ধ করা, চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে প্রায় 2 সপ্তাহ ধরে চলছে আন্দোলন। যখন ভিতরে গেছি টিকিট কাটছি কিন্তু ডাক্তার নেই, এখন 11টা পর্যন্ত বসে আছি, এখন বাসায় চলে যাইতেছি বাচ্চা নিয়ে। আমরা চাচ্ছি আজকে সাময়িকভাবে এটা বন্ধ থাকবে এবং সেটা উপর মহলে আমরা চাপ দিতে চাচ্ছি। রায়ের ব্যাপারে আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। মৌলভীবাজারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক সোহাগ মিলুর নেতৃত্বে শহরের পশ্চিম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত থেকে বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার জন্য মামলা করা হয় 8 প্রতিষ্ঠানকে, জরিমানা করা হয় 32,000 টাকা। এদিকে অভিযানের খবরে দ্রুত দোকানপাট সরিয়ে পালানোর চেষ্টা করে ভ্রাম্যমাণ দোকানিরা। আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। চার দিনের সফরে বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আসছেন বাংলাদেশে। সফরে শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানের গতি পাবে। তিনি বলেন, ঝিমিয়ে পড়া রোহিঙ্গা সংকট বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা। আর তাই তো এই সফর নানাভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। অনেকগুলো ক্রাইসিসের চাপে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে অনেক ধামাচাপা পড়ে, মানে ফোকাসটা এখানে ছিল না। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস বারবার চাচ্ছেন এবং যখনই ইন্টারন্যাশনাল ডিগনিটারি তার সাথে কথা বলতে আসছেন, উনি কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটা হাইলাইট করছেন। তো আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ধর্ষণের প্রতিবাদ, নারীর উপর সহিংসতা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য বন্ধ সহ অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।
এ সময় ধর্ষকের শাস্তি, চুরি ডাকাতি, মব সন্ত্রাস বন্ধ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়। একই দাবিতে নোয়াখালীতেও মানববন্ধন এবং বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সারা দেশে নারী ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ সময় তারা ধর্ষকদের শাস্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। এছাড়াও মাগুরার শিশুর ধর্ষকের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বরগুনায় মশাল মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সন্ধ্যায় শিক্ষার্থীরা ধর্ষণের বিচার নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান করার দাবিতে সরকারি কলেজ থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়। মিছিলে বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বরগুনার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা জানান, সারা দেশে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রেই যৌন হয়রানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন সহ বিশেষ নারী আদালত প্রতিষ্ঠার দাবি জানান তারা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকে জড়িত সকল সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি ৩০০-র বেশি জিম্মিকে জীবিত উদ্ধারের মাধ্যমে অভিযান সমাপ্তের ঘোষণা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আইএসপিআর-এর মহাপরিচালক স্থানীয় গণমাধ্যমকে জানায়, বেলুচিস্তান লিবারেশন আর্মির ৩৩ সদস্যকে হত্যা করা হয়েছে। অভিযানের সময় কোনো জিম্মি নিহত হননি। তবে অভিযান শুরুর আগে প্রাণ হারান ২১ যাত্রী। জিম্মিদের মধ্যে নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিএল এর সদস্যরা। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীরা সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় জিম্মিদের পাশে বসে থাকায় ধীরগতিতে চালানো হয় উদ্ধার অভিযান। ট্রেন হাইজ্যাকের মাস্টারমাইন্ড আফগানিস্তানে অবস্থান করেছেন, আর পুরোটা সময় জুড়ে তার সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ চালায় সন্ত্রাসীরা। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ। কামশিলিয়ার দামেস্কের রাস্তায় গাড়ি বহর নিয়ে উল্লাসে মাতেন সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা এসডিএফকে সরকার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার চুক্তি সই করেন। আপাতত যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন এসডিএফ দেশটির জ্বালানি তেল সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করে। কুর্দি বিরোধী তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এসডিএফ আর সরকারের চুক্তি সিরিয়ায় নিরাপত্তা নিশ্চিত করবে। ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে বহনকারী বিমান নেদারল্যান্ডসে পৌঁছেছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে হাজির করা হতে পারে। মাদক বিরোধী অভিযান চালানোর সময় মানবতা লঙ্ঘনের অভিযোগে রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ফিলিপিন্সের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দুতার্তেকে মঙ্গলবার বিকেলে একটি বিমানে তোলা হয়। তার মেয়ে ভেরোনিকার দাবি, তার বাবাকে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। ৭৯ বছর বয়সী দুতার্তে মঙ্গলবার গভীর রাতে হংকং থেকে ফিলিপিন্সে আসেন। সে সময় রাজধানী ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মোট ৫০% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। এরই মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে বেড়ে যেতে পারে এই পণ্যের দর। যদিও ট্রাম্পের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম প্রস্তুতকারকরা উপকৃত হবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শুল্ক আরোপের কারণে ক্ষতিগ্রস্ত হবেন কানাডা, ব্রাজিল, মেক্সিকো, চীন আর দক্ষিণ কোরিয়া। তবে শনিবার বিশেষভাবে কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও বিদ্যুতে আমদানিতে শুল্ক বাড়ানোর হুমকি থেকে সরে আসেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। ডোনাল্ড ট্রাম্পের ভূখণ্ড দখলের হুমকিকে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন বামপন্থী ইনুইট আতাকাতিগিট দলের।
আর্কটিক দ্বীপের ৭২টি ভোট কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে ভোটারদের চাপে ভোটদানের সময় আরও আধা ঘন্টা বাড়ানো হয়। স্বায়ত্তশাসিত এই অঞ্চলে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫,০০০। বিজয়ী দল ডেমোক্র্যাট পেয়েছে প্রায় ৩০% ভোট। এর আগের নির্বাচনে যা ছিল মাত্র ৯%। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের কাছেও এবার গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের হাত থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার বিষয়টি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। এবারে খেলা প্রসঙ্গ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার। সোমবার ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করার পরে গুঞ্জন ওঠে যে কোনো সময়ে অবসর নিতে পারেন সর্বজ্যেষ্ঠ এই ক্রিকেটার। অবশেষে গুঞ্জনই হয়েছে সত্যি। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন এই স্পেন অলরাউন্ডার। একই বছর অভিষেক হয় টি-20 ক্রিকেটেও। 2009 সালে নাম লেখান ক্রিকেটের কুলিং সংস্করণ টেস্ট ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 11,000-এর বেশি রান আর 1.5 শতাধিক উইকেট আছে পঞ্চপাণ্ডবের অন্যতম এই সংসদ। বুধবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের খেলা। দিনের 3 ম্যাচেই প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলগুলো। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা 3 দলই পেয়েছে বড় জয়ের দেখা। বিকেএসপির 4 নম্বর মাঠে একই দিনে শুরুতে ব্যাট করে 152 রানে অল আউট হয় প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে নাইম শেখের 81 রানের ওপর ভর করে 8 উইকেটের জয় পায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ম্যাচে 50 দেখা পান সৌম্য সরকারও। বিকেএসপির আরেক মাঠে ব্রাদার্সের দেয়া 187 রানের লক্ষ্যে 9 উইকেটে হাতে রেখেই উতরে যায় মোহামেডান। 96 বলে 105 রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে মিরপুরে পার্টেক্সের দেয়া 101 রানের টার্গেটে 36 ওভার হাতে রেখে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। প্রথমবার নারী ডিপিএলে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন শেলটেক ক্রিকেট একাডেমি। শিরোপা জেতার পর উচ্ছ্বসিত শেলটেক অধিনায়ক জ্যোতি বলছেন, বিশ্বকাপ কোয়ালিফায়ারে এই অভিজ্ঞতা খুবই সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে টুর্নামেন্ট ঘিরে আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন জ্যোতি। কিন্তু টার্গেটটা ছিল যে এই টুর্নামেন্ট শেষ করার জন্য আমরা কিছু প্লেয়ার পাই, যেগুলো হচ্ছে বাংলাদেশ টিমেও যেন আমরা তাদেরকে ব্যবহার করতে পারি, প্লাস হচ্ছে পাইপলাইনে কিছু যেন প্লেয়ার অ্যাড হয়। আমার কাছে মনে হয় স্পন্সররা আসবে যখন আরও বেশি, এখান থেকে বলবো যে এই খেলাটা আরও ব্যবসা সফল হবে। কারণ টাকা তখনই মানুষ ইনভেস্ট করতে চাইবে যখন তখন থেকে তারা একটু বেনিফিশিয়াল হবে। কোনো স্পন্সর ছাড়াই শেষ হলো সদ্য সমাপ্ত নারী ডিপিএল। তবে আগামীতে স্পন্সর নিশ্চিতকরণের বিষয়টি কাজ করবে বিসিবি, বলেছেন নারী উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আশা করছি আমরা পেয়ে যাব। আমাদের একটা টুর্নামেন্টে আমরা ভালো একটা স্পন্সর পেয়েছিলাম এবং বাট পরবর্তীতে বিশেষ করে প্রিমিয়ার লিগের জন্য আমরা স্পন্সর বোধহয় পাইনি। মার্কেটিং হয়তো সেভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারেনি। বাট ভবিষ্যতে মেয়েদের ক্রিকেট যেহেতু উঠে আসছে, প্রচার হচ্ছে, মিডিয়াতে এটা আসছে, যারা স্পন্সর আছে বিশেষ করে মেয়েদের অনেক ব্যাপার আছে যেগুলি যারা এগুলি নিয়ে কাজ করেন তারা এটাকে ক্যাপিটালাইজ করতে চাইবেন। আমি আশা করি এখানে এই সুযোগটা তারা নেবেন মার্কেটিংয়ের জন্য এবং আমরা স্পন্সরশিপও পাবো এক্ষেত্রে। আর্থিক কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে চলতি মাসে মাল্টি ফরম্যাট সিরিজ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। এফটিপি অনুযায়ী আফগানের বিরুদ্ধে একটি টেস্ট, 3টি ওডিআই ও 3টি টি-20 খেলার কথা ছিল। তবে আর্থিক কারণে বাতিল হয়েছে এই 7টি ম্যাচ। ক্রিকেটে আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী বিষয়টি নিশ্চিত করেছেন। 2017 সালে পূর্ণ সদস্যের দেশ হওয়ার পর ঘরের মাঠে মাত্র 10টি টেস্ট ক্রিকেট খেলেছে আইরিশরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এ হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশের সময় রাত 2টায় শুরু হবে দুই দলের খেলা। প্রথম লেগে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে দিয়াগো সিমিওনের দলকে 2-1 গোলে পরাজিত করেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাই পরের রাউন্ডে যেতে দ্বিতীয় লেগে জয় ছাড়া ভিন্ন কোনো উপায় নেই অ্যাটলেটিকোর সামনে, যদিও পরিসংখ্যানে এগিয়ে লস ব্ল্যাঙ্কোসরা।
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এই আগে 5 বারের মোকাবেলায় প্রতিবারই জয় পেয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের খবর, শেষ 16-র ফিরতি লেগে বেনফিকাকে 3-1 গোলে হারিয়ে 2 লেগ মিলিয়ে 4-1 গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। অপর ম্যাচে লিভারপুলকে বিদায় করে কোয়ার্টারে পিএসজি। বেনফিকার বিপক্ষে ঘরের মাঠে 11 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় রাফিনহা। 27 মিনিটে তার অ্যাসিস্টে দারুণ এক গোল করেন লামিনে ইয়ামাল। পরে 42 মিনিটে বার্সা অধিনায়ক করেন নিজের দ্বিতীয় গোল। 10 ম্যাচে 11 গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা। আরেক ম্যাচে গোলকিপার ডোনারুম্পার বীরত্বে ট্রাইবেকারের 4-1 ব্যবধানে জিতে সবার উপরে লিগ পর্ব শেষ করা লিভারপুলে বিদায় করে কোয়ার্টারে পিএসজি। এছাড়া বায়ার্ন মিউনিখ 2-0 গোলে লেভারকুসেনকে, ইন্টার মিলান 2-1 গোলে হারিয়েছে বেনকুইরারকে। শেষ করছে এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon TV।